আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইউনিট ৫, ব্রিটিশ ভারতের শিক্ষায় প্রশাসনিক প্রেক্ষিত, ১৯ ও ২০ শতক। অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সপেক্টিভস অব এডুকেশন ইন ব্রিটিশ ইন্ডিয়া, 19th and 20th century। ভূমিকা। ১৯ শতকের শুরুতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়, কিন্তু কোম্পানি ভারতীয়দের মধ্যে শিক্ষা বিস্তারের নৈতিক দায়িত্ব কোনোদিন স্বীকার করে নাই। বারাণসী সংস্কৃত কলেজ ১৭৯১ ও কলিকাতা মাদ্রাসা ১৭৮০ প্রভৃতি স্থাপনে কোম্পানির উদ্যোগ থাকলেও দেশের শিক্ষা বিস্তারের কোনো সুনির্দিষ্ট সরকারি নীতিমালা ছিল না। ১৮১৩ খ্রিস্টাব্দে কোম্পানির সনদ নবায়নের সময় সনদে ভারতে শিক্ষা বিস্তার বিষয়ে শর্ত থাকে যে ব্রিটিশ ভারতে সাহিত্যের পুনরুজ্জীবন ও উন্নতি বিধান, পণ্ডিতদের উৎসাহ দান এবং এদেশবাসীর মধ্যে বিজ্ঞান শিক্ষার প্রবর্তন কল্পে কোম্পানি অন্য সব রকম খরচ মিটিয়ে বছরে ১,০০,০০০ টাকা খরচ করবে। এটাই ভারতে সরকারিভাবে শিক্ষা বিস্তারের প্রথম পদক্ষেপ। ইতিপূর্বে কোম্পানি শিক্ষা বিস্তারের সহযোগিতা করলেও শিক্ষা যে সমাজের ও রাষ্ট্রের দায়িত্ব একথা স্বীকার করেনি। ভারতে আধুনিক শিক্ষা বিস্তারে ১৮১৩ সালের সনদ আইনে শিক্ষা বিস্তার, শিক্ষানীতি নির্ধারণ ও শিক্ষার জন্য রাজকোষ থেকে অর্থ ব্যয়, এই তিনটি দায়িত্ব শাসক কর্তৃপক্ষ থেকে প্রথমবারের মতো স্বীকৃতি পেল। বর্তমান ইউনিটে ব্রিটিশ ভারতে আধুনিক শিক্ষা বিস্তারের নিমিত্তে শিক্ষা প্রশাসন কিভাবে গড়ে উঠেছিল তার একটি ধারাবাহিক বিবরণ উপস্থাপিত হয়েছে। আলোচনার ধারাবাহিকতা রক্ষার জন্য এই ইউনিটকে নিম্নোক্ত ৩টি পাঠে বিভক্ত করা হয়েছে। পাঠ ৫-১, ১৯ শতকের প্রথমার্ধে ব্রিটিশ ভারতে শিক্ষামূলক নীতি ও প্রশাসন। পাঠ ৫-২, ১৯ শতকের দ্বিতীয়ার্ধে ব্রিটিশ ভারতে শিক্ষামূলক নীতি ও প্রশাসন। পাঠ ৫-৩, ২০ শতকে ব্রিটিশ ভারতে শিক্ষায় প্রশাসনিক প্রেক্ষিত। পাঠ ৫-১, ১৯ শতকের প্রথমার্ধে ব্রিটিশ ভারতে শিক্ষামূলক নীতি ও প্রশাসন, ব্রিটিশ ইন্ডিয়ান এডুকেশনাল রুলস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ইন দ্য ফার্স্ট হাফ অব 19th century। উদ্দেশ্য: এই পাঠ শেষে আপনি ১৯ শতকের প্রথমার্ধে ভারতের শিক্ষা বিস্তারের সূচনা বিষয়ে ব্রিটিশ সরকারের ভূমিকা বর্ণনা করতে পারবেন। ১৯ শতকের প্রথমার্ধে ভারতের শিক্ষা প্রশাসন সম্পর্কিত কার্যাবলীর বিবরণ দিতে পারবেন। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনস। ১৮১৩ সালের সনদে ভারতবাসীদের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য বার্ষিক ১,০০,০০০ টাকা বরাদ্দ হয়েছিল। কোটি কোটি ভারতবাসীর প্রয়োজনের তুলনায় এ টাকা যে নিতান্ত সামান্য ছিল তা বলার অপেক্ষা রাখে না। যাই হোক, দেরিতে হলেও বিদেশি শাসকেরা ভারতের বিভিন্ন অঞ্চলের শিক্ষা ব্যবস্থার পুনর্বিন্যাসের কাজ আরম্ভ করেন। ১৮১৩ সালের ৩১শে জুলাই বাংলার ১০ জন সিভিলিয়ান নিয়ে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন (জিসিপিআই) নামে একটি কমিটি গঠন করেন। এই শিক্ষা সভার উদ্দেশ্য ছিল ভারতীয়দের জন্য উন্নত ও প্রয়োজনীয় শিক্ষার প্রবর্তন এবং তাদের নৈতিক চরিত্রের উন্নতি সাধন। সদর দেওয়ানি আদালতের বিচারপতি জন হেরিংটন প্রথম সভাপতি এবং ডাক্তার হোরেস উইলসন প্রথম সম্পাদক নিযুক্ত হন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শিক্ষা খাতের পুরো বরাদ্দ কমিটির হাতে ন্যস্ত করে। এ সঙ্গে সরকারি প্রাইমারি স্কুল, মাদ্রাসা ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালনার দায়িত্ব ও কর্তৃত্ব কমিটির উপর এসে পড়ে। নিম্নে ১৯ শতকের প্রথমার্ধে ভারতের বিভিন্ন অঞ্চলে শিক্ষা ব্যবস্থা কিভাবে পরিচালিত হয়েছিল তা পর্যালোচনা করা হয়েছে। ১৯ শতকের প্রথমার্ধে ভারতের শিক্ষা প্রশাসন ও পরিচালন। উত্তর পূর্ব ভারত। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন এর দায়িত্ব ও কর্তব্য অনুসারে প্রথমেই কমিটি কলিকাতা ও বারাণসী সংস্কৃত কলেজের পুনর্গঠন করেন। দ্বিতীয়ত, কলিকাতা, দিল্লি ও আগ্রার ওরিয়েন্টাল কলেজগুলি প্রতিষ্ঠা করেন ১৮২৪ খ্রিস্টাব্দ। এছাড়া কলিকাতায় একটি সংস্কৃত কলেজ স্থাপনের অনুমতি প্রদান সহ নবদ্বীপের টোলগুলিতে মাসিক ১০০ টাকা অনুদান এবং অন্যান্য প্রাচ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কিছু কিছু অনুদান দেওয়ার ব্যবস্থা করেন। কমিটি ১৮২৪ খ্রিস্টাব্দে কলিকাতায় সরকারি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। ১৮৩০ খ্রিস্টাব্দের মধ্যে ১৫টি সংস্কৃত, ৩টি হিন্দি, ৪টি ফার্সি এবং ২টি আরবি পুস্তক প্রকাশিত হয়।
কমিটি কর্তৃক পাশ্চাত্য শিক্ষা বিস্তারের পদক্ষেপ গ্রহণ ও নীতিমালা ঘোষণা। 1824 খ্রিস্টাব্দ কমিটি শিক্ষা বিষয়ে নতুন নির্দেশনামা জারি করে ঘোষণা করেন যে এবার থেকে শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় সরকারি বরাদ্দকৃত অর্থ ব্যয় করা হবে। কমিটির এই নির্দেশনামা আরও জোরদার হলো 1827 সনের ঘোষণায় বলা হলো ইংরেজি শিক্ষার মাধ্যমে সুদক্ষ কর্মচারী তৈরি করাই হবে সরকারি শিক্ষানীতির প্রধান লক্ষ্য। তাই কমিটি ধীরে ধীরে পাশ্চাত্য শিক্ষার প্রতিষ্ঠানগুলিতে ইংরেজি শিক্ষার ব্যবস্থা করেছিল। 1824 খ্রিস্টাব্দ কলিকাতা মাদ্রাসায়, 1827 খ্রিস্টাব্দ কলিকাতা সংস্কৃত কলেজে, 1828 খ্রিস্টাব্দ দিল্লি কলেজে, 1830 খ্রিস্টাব্দ বারাণসী সংস্কৃত কলেজে, 1834 খ্রিস্টাব্দ মুর্শিদাবাদ কলেজে ইংরেজি শিক্ষার নতুন সেমিনার সংযোজন করে। ইংরেজি শিক্ষা দেওয়ার জন্য দিল্লি ও বারাণসীতে দুটি জেলা স্কুল স্থাপিত হয়। এতদ্ব্যতীত এই সময়ে কলিকাতা প্রেসিডেন্সি কলেজে ইংরেজি শিক্ষার জন্য আর্থিক সাহায্য দিয়ে উৎসাহ প্রদান করা হয়। 1835 খ্রিস্টাব্দ কলিকাতায় প্রতিষ্ঠা করা হয় মেডিকেল কলেজ। 1837 খ্রিস্টাব্দ জেনারেল কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশনের অধীনে 48টি শিক্ষা প্রতিষ্ঠান ছিল। 1841 খ্রিস্টাব্দ জেনারেল কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন বাতিল করে পরবর্তী বৎসর 1842 খ্রিস্টাব্দ কাউন্সিল অব এডুকেশন প্রতিষ্ঠা করা হয়। নতুন কাউন্সিলকে সরকারি ডিপার্টমেন্টের মর্যাদা দেওয়া হয়, কাউন্সিল অব এডুকেশন। 1844 খ্রিস্টাব্দ গভর্নর জেনারেল লর্ড হার্ডিন্স এক প্রস্তাবনায় ঘোষণা করেন যে কাউন্সিল কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সরকারি চাকরিতে নিযুক্ত করা হবে। উপরন্তু 101টি স্কুল স্থাপন ও এইগুলির সুষ্ঠু পরিদর্শনের কথাও উল্লেখ করেন। এবছরই লর্ড হার্ডিন্স 101টি ভার্নাকুলার স্কুল প্রতিষ্ঠা করেন। এখানে গণিত, বাংলা, ভূগোল, ইতিহাস পঠন পাঠনের ব্যবস্থা গ্রহণ করা হয়। ভার্নাকুলার স্কুলে ছাত্র বেতন ধার্য করা হয় ছাত্রপ্রতি 1 আনা। 1852 খ্রিস্টাব্দে দেখা গেল 26টি ছাড়া বাকি ভার্নাকুলার স্কুল উঠে গেছে, কারণ গ্রামের মানুষ সাহেবদের বিশ্বাস করত না। তাছাড়া ইংরেজি শিক্ষার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় গ্রাম্য ভার্নাকুলার স্কুলে ছাত্র জুটত না। 1847 খ্রিস্টাব্দ কলিকাতায় একটি নর্মাল স্কুল স্থাপন করে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এ সময়ে শিক্ষা ব্যবস্থার উল্লেখযোগ্য সংযোজন হল 1852 সালে কাউন্সিল অব এডুকেশন কর্তৃক প্রাইমারি শিক্ষার দায়িত্ব গ্রহণ। 1854 খ্রিস্টাব্দ বাংলাদেশে 33টি অনুমোদিত প্রাথমিক বিদ্যালয় ছিল, তবে ছাত্র সংখ্যা ছিল মাত্র 1400। বম্বে এডুকেশন সোসাইটি, বম্বে নেটিভ এডুকেশন সোসাইটি ও এগুলোর কার্যক্রম। বম্বে প্রেসিডেন্সি কোম্পানির শিক্ষা উদ্যোগ এতদিন উত্তর পূর্ব ভারতেই সীমাবদ্ধ ছিল। 1818 খ্রিস্টাব্দে পেশওয়া শাসনের অবসান হলে বোম্বাই প্রদেশ গঠিত হয়। 1821 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত পুনা সংস্কৃত কলেজ পরিচালনাই ছিল সরকারের প্রধান শিক্ষা উদ্যোগ। তবে এখানে উল্লেখ করা প্রয়োজন যে 1815 খ্রিস্টাব্দে ইউরোপীয় সৈনিক সন্তানদের শিক্ষার জন্য গড়ে উঠেছিল বম্বে এডুকেশন সোসাইটি। এখানে ভারতীয় ছাত্রও ভর্তি হতে পারত। পরবর্তীকালে ভারতীয় ছাত্র বৃদ্ধি পেলে 1822 খ্রিস্টাব্দে এলফিনস্টোনের সভাপতিত্বে বম্বে নেটিভ এডুকেশন সোসাইটি নামে একটি স্বতন্ত্র সংস্থা স্থাপিত হয়। মূলত এটি ছিল সরকারি শিক্ষা সংস্থা। 1833 সাল পর্যন্ত বম্বে প্রেসিডেন্সিতে সরকারি শিক্ষা উদ্যোগ ছিল দুটি: পুনা সংস্কৃত কলেজকে পরিচালনা করা, বম্বে এডুকেশন সোসাইটি ও বম্বে নেটিভ এডুকেশন সোসাইটিকে আর্থিক সাহায্য প্রদান। সরকারি আর্থিক সাহায্যে বম্বে এডুকেশন সোসাইটি স্কুল পাঠ্যপুস্তক প্রকাশ এবং পরসর্দার নীতিতে প্রাথমিক শিক্ষা পরিচালনার জন্য স্কুল স্থাপন করে দেশীয় শিক্ষককে প্রশিক্ষণ দানের ব্যবস্থা ও ইংরেজি শিক্ষার জন্য স্কুল স্থাপনের উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। বোর্ড অব এডুকেশন 1840 খ্রিস্টাব্দ পর্যন্ত বম্বে নেটিভ এডুকেশন সোসাইটি এ অঞ্চলের শিক্ষার দায়িত্ব পালন করে। এই সোসাইটি 4টি ইংলিশ স্কুল এবং 115টি জেলা প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করে। 1840 খ্রিস্টাব্দে বম্বে নেটিভ এডুকেশন সোসাইটির স্কুল প্রতিষ্ঠা হিস্টোরিক্যাল অ্যান্ড সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন স্কুল প্রতিষ্ঠিত হয়। বোর্ড অব এডুকেশন প্রেসিডেন্ট সহ 7 জন সদস্য নিয়ে গঠিত এই বোর্ডে 3 জন ভারতীয় সদস্য ছিলেন। উচ্চমানের দেশীয় শিক্ষা প্রবর্তনের জন্য নীতি নির্ধারণে প্রাথমিক স্তরে দেশজ লেখা
পড়া ও গণিতের সঙ্গে পাশ্চাত্য জ্ঞান বিস্তারের পরিকল্পনা গ্রহণ করা হয়, কিন্তু অর্থের অভাবে পরিকল্পনা কার্যকর হয়নি। ইতিমধ্যে সম্পূর্ণ পাশ্চাত্য শিক্ষার পক্ষপাতী বোম্বাই হাইকোর্টের প্রধান বিচারপতি স্যার ইরিস্টিন পেরি বোর্ড অব এডুকেশনের সভাপতি পদে অধিষ্ঠিত হলে বোম্বে প্রেসিডেন্সিতে শিক্ষা ব্যবস্থার অচলাবস্থার সৃষ্টি হয়। বোম্বে সরকারকে বিষয়টি অবহিত করার পরও কোনো সুরাহা না হলে 1848 খ্রিস্টাব্দ পেরি পদত্যাগ করেন। ফলে বিষয়টি কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষিত হলে সরকার সম্পূর্ণ পাশ্চাত্য শিক্ষার অনুকূলে সিদ্ধান্ত নেয়। তবে কলেজ স্তরে ইংরেজি মাধ্যম হিসাবে গ্রহণ করা হলেও প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় আঞ্চলিক ভাষা মাধ্যম হিসাবে থেকে যায়। 1854 সালের চার্লস উডের ডেসপ্যাচ এ উল্লেখ করা হয় যে বোর্ড অব এডুকেশনের পরিচালনায় 12,000 ছাত্র সংবলিত 216টি ভার্নাকুলার স্কুল ছিল। 1845 খ্রিস্টাব্দে এলফিনস্টোন ইনস্টিটিউশনে প্রশিক্ষণের জন্য নর্মাল স্কুল স্থাপন করা হয়। নবপ্রতিষ্ঠিত ইংরেজি স্কুলগুলির মধ্যে সুরাট 1844, রত্নগিরি 1845, আহমেদাবাদ 1846, ধারওয়াড় 1848, বৌস 1849, কোলপুর 1851, সাতারা 1852, রাজকোট 1853, সোলাপুর 1854 প্রভৃতি উল্লেখযোগ্য। মাদ্রাজ স্কুল অফ সোসাইটি। মাদ্রাজ প্রেসিডেন্সি। সরকারি শিক্ষা প্রচেষ্টা মাদ্রাজে অন্যান্য অঞ্চলের মতো প্রবাহিত না হওয়ায় মাদ্রাজের গভর্নর টমাস মুনরো 1826 খ্রিস্টাব্দে সরকারের নিকট মাদ্রাজ স্কুল বুক সোসাইটিকে পুস্তক প্রকাশের অর্থ সাহায্য ও প্রতিটি তহসিলে একটি করে স্কুল স্থাপনের প্রস্তাব করেন। মুনরোর মৃত্যুর পর 1827 খ্রিস্টাব্দ পর বোর্ড অব ডাইরেক্টর 1828 খ্রিস্টাব্দে মুনরোর প্রস্তাব অনুমোদন করে। 1830 সালের মধ্যে 9টি জেলা স্কুল এবং 61টি তহসিলদারি স্কুল প্রতিষ্ঠা হয়, কিন্তু বোর্ড অব ডাইরেক্টর এবছর ইংরেজি শিক্ষার উপর গুরুত্ব আরোপ করলে মাদ্রাজের তহসিল স্কুলগুলি অবহেলিত হয়ে পড়ে। কমিটি ফর নেটিভ এডুকেশন। মাদ্রাজে বোর্ড অব এডুকেশন প্রতিষ্ঠা ও বোর্ডকে গ্র্যান্ট প্রদান। ইতিমধ্যে দেশীয় ও মিশনারি প্রচেষ্টার ফলে ইংরেজি শিক্ষার প্রবণতা বৃদ্ধি পায়। এ সঙ্গে জেনারেল কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন এর যুব সদস্যরা যুগ চেতনাকে অনুধাবন করতে শুরু করে। 1831 সালে কমিটি সদস্যবৃন্দ সমান দুই দলে বিভক্ত হয়ে পড়ে, প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী। ফলস্বরূপ কমিটির স্বাভাবিক কর্ম ব্যাহত হয়। এর ফলে পূর্বেকার পরিচালক সভার ঘোষিত নীতি 1827 খ্রিস্টাব্দ ও বেন্টিংয়ের ভাষা নীতি 1829, বোর্ড অব ডিরেক্টরস এর সমর্থন 1830 খ্রিস্টাব্দ প্রভৃতি বাস্তবায়নে প্রতিবন্ধকতা দেখা দেয়। দুদলের মত অনুসারে সনদের আইনগত ব্যাখ্যার মত পার্থক্য 1834 খ্রিস্টাব্দ পর্যন্ত সরকারি শিক্ষা প্রচেষ্টাকে ব্যাহত করেছিল। এ সময় মাদ্রাজের শিক্ষা প্রচেষ্টায় মেকলে ও লর্ড বেন্টিংয়ের চিন্তাধারার প্রভাব পড়েছিল। বারে বারে সরকারি শিক্ষানীতি পরিবর্তনের ফলে 1833 খ্রিস্টাব্দ থেকে 1853 খ্রিস্টাব্দ পর্যন্ত মাদ্রাজে সরকারি শিক্ষা প্রচেষ্টা খুবই নৈরাশ্যজনক ছিল। 1835 খ্রিস্টাব্দ মাদ্রাজের কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন বাতিল করে তার স্থলে প্রতিষ্ঠিত হয় কমিটি ফর নেটিভ এডুকেশন। 1836 খ্রিস্টাব্দে তহসিল স্কুলগুলি থেকে সরকারি দায়িত্ব সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়া হয়। প্রতিষ্ঠা করা হয় মাদ্রাজ হাই স্কুল এবং কলেজ। পরবর্তীকালে এটি মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত করা হয়। 1847 খ্রিস্টাব্দ স্থাপন করা হয় বোর্ড অব এডুকেশন। বোর্ডের হাতে 1 লক্ষ টাকার ট্রেজারি গ্র্যান্ট অর্পণ করা হয়। এই অর্থের একটা অংশ কুড্ডালোর 1845 খ্রিস্টাব্দ ও রাজামুন্ডির 1855 খ্রিস্টাব্দ ইংরেজি স্কুলের জন্য ব্যয় করা হয় এবং 20,000 টাকা প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য সংরক্ষিত রাখা হয়। শিক্ষা পরিচালনায় স্থানীয় সরকার। উত্তর পশ্চিম ভারত। 1843 খ্রিস্টাব্দ পর্যন্ত এই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বাংলা সরকার কর্তৃক পরিচালিত ছিল। এবছরে প্রথমবারের মতো স্থানীয় সরকারের উপর শিক্ষা ব্যবস্থার দায়িত্ব অর্পণ করা হয়েছিল। এই প্রদেশের তৎকালীন গভর্নর মিস্টার থমাসন রেভারেন্ড অ্যাডামের অনুসারে
শিক্ষা অনুসরণে শিক্ষা পরিকল্পনা রচনা করেন। এটি থমাসন প্ল্যান নামে পরিচিত। স্থানীয় সরকারের শিক্ষা পরিচালনা। 1844 খ্রিস্টাব্দ এই অঞ্চলে মাতৃভাষায় পাঠ্যপুস্তক প্রকাশের ব্যবস্থা গ্রহণ করে। 1845 খ্রিস্টাব্দ স্থাপিত স্কুলগুলির এক সমীক্ষায় জানা যায় যে সমস্ত প্রদেশে ইংরেজি ও মিশনারি স্কুল সহ মোট স্কুলের সংখ্যা দাঁড়ায় 7,966। 1846 খ্রিস্টাব্দ এক পরিকল্পনার মাধ্যমে প্রতি 200 বাড়ি পিছু গ্রামে একটি করে বিদ্যালয় প্রতিষ্ঠা এবং জমিদারদের আয় থেকে শিক্ষকদের বেতন দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। কোম্পানির বোর্ড অব ডাইরেক্টর এই পরিকল্পনায় সম্মতি না দেয়ায় 1848 খ্রিস্টাব্দ নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়। 1849 খ্রিস্টাব্দ সরকার এই পরিকল্পনায় সম্মতি প্রদান করে। নতুন পরিকল্পনায় সিদ্ধান্ত ছিল প্রতিটি তহসিলে একটি করে মডেল স্কুল স্থাপিত হবে। প্রধান শিক্ষকের বেতন হবে মাসিক 10 থেকে 20 টাকা। পাঠ্য তালিকা হবে পড়া, লেখা, হিসাব শিক্ষা, ইতিহাস ও ভূগোল। মাসিক 100 থেকে 200 টাকা বেতনে নিযুক্ত হবেন একজন জেলা পরিদর্শক এবং তাকে সাহায্য করবেন 30 টাকা থেকে 40 টাকা বেতনের 3 জন পরগনা পরিদর্শক। এছাড়া 1000 টাকা মাসিক বেতনে একজন সাধারণ পরিদর্শক নিযুক্ত হবেন। কোম্পানির বোর্ড অব ডিরেক্টর প্রদেশের 31টি জেলার মধ্যে 8টি জেলায় এই পরিকল্পনা বাস্তবায়ন করতে অনুমতি প্রদান করে। মথুরার কালেক্টর মিস্টার আলেকজান্ডার গভর্নর মিস্টার থমসনকে এই পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করেন। তিনি 1851 খ্রিস্টাব্দ প্রতিটি হলকা, অনেকগুলি ছোট ছোট গ্রামের সমাহার অঞ্চলে একটি করে আদর্শ স্কুল স্থাপনের ব্যবস্থা করেন। এসব স্কুলের ব্যয়ভার নির্বাহের জন্য জমিদার আদায়কৃত রাজস্বের 1 ভাগ শিক্ষার জন্য ব্যয় করতে সম্মত হয়। মিস্টার আলেকজান্ডারের অনুসরণে আরও 6টি জেলায় একই পরিকল্পনা গ্রহণ করা হয়। 1854 খ্রিস্টাব্দ দেখা যায় যে 758টি বিদ্যালয়ে 70,000 ছাত্র পড়াশোনা করছে। উচ্চশিক্ষার পরিপ্রেক্ষিতে পূর্বেই প্রতিষ্ঠিত হয়েছিল দিল্লি, আগ্রা, বারাণসী সরকারি কলেজ। 1852 সালে প্রতিষ্ঠিত হয় আগ্রার সেন্ট জনস কলেজ। ওই বছর আগ্রাতে একটি নর্মাল স্কুলও স্থাপিত হয়। পাঠোত্তর মূল্যায়ন 5-1 বহু নির্বাচনী প্রশ্ন। 1. কত খ্রিস্টাব্দ কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয়? কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় 1842 খ্রিস্টাব্দ। 1849 খ্রিস্টাব্দ নতুন শিক্ষা পরিকল্পনার সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক তহসিলে কি ধরনের স্কুল স্থাপন করার কথা বলা হয়? 2 গ একটি করে মডেল স্কুল। হালকা কি? হালকা হলো 3 ক অনেকগুলো ছোট ছোট গ্রামের সমাহার। সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন। কত সালে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয়েছিল? 2. 1837 সালে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের অধীনে কয়টি শিক্ষা প্রতিষ্ঠান ছিল? 3. বম্বে এডুকেশন সোসাইটি কি কারণে গড়ে উঠেছিল? 4. বোর্ড অব এডুকেশন কখন, কতজন সদস্য নিয়ে গঠিত হয়েছিল? 5. থমসন প্ল্যান কি? 6. 1849 খ্রিস্টাব্দ নতুন শিক্ষা পরিকল্পনার সিদ্ধান্তসমূহ কি কি? রচনামূলক প্রশ্ন। 1. 19 শতকের প্রথমার্ধে ভারতের শিক্ষা প্রশাসন সম্পর্কে আলোচনা করুন। 2. 1848 খ্রিস্টাব্দ নতুন পরিকল্পনার সিদ্ধান্তসমূহ লিখুন। পাঠ 5-2 19 শতকের দ্বিতীয়ার্ধে ব্রিটিশ ভারতের শিক্ষামূলক নীতি ও প্রশাসন। ব্রিটিশ ইন্ডিয়ান educational rules and administration in the second half of 19th century. উদ্দেশ্য। এই পাঠ শেষে আপনি ইংল্যান্ডের রানীর ভারতের ক্ষমতা গ্রহণ এবং সমকালে ভারতের শিক্ষা কার্যক্রম বর্ণনা করতে পারবেন। 19 শতকের দ্বিতীয়ার্ধে ভারতের শিক্ষা পরিশাসন এবং পরিচালন কিভাবে সংগঠিত হয়েছে সে সম্পর্কে বর্ণনা করতে পারবেন। 5টি প্রদেশে শিক্ষা বিভাগ প্রতিষ্ঠা। শিক্ষা বিভাগের কার্যক্রম। 19 শতকের দ্বিতীয়ার্ধে ভারতের শিক্ষা পরিশাসন ও পরিচালন। চার্লস উড এর ডেসপ্যাচ 1854 পূর্ব কোম্পানি শাসিত বাংলা, মাদ্রাজ ও উত্তর পশ্চিম প্রদেশ এবং পাঞ্জাব প্রভৃতি প্রদেশের প্রাদেশিক শিক্ষা বোর্ড এবং কাউন্সিল অব এডুকেশন প্রভৃতি প্রতিষ্ঠান দ্বারা শিক্ষা ব্যবস্থা পরিচালিত ছিল। উডের ডেসপ্যাচের সুপারিশ অনুযায়ী শিক্ষা বোর্ড বা কাউন্সিলের পরিবর্তে ভারতের শিক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য 1855 খ্রিস্টাব্দের মধ্যে
5টি প্রদেশে জনশিক্ষা বিভাগ ডিপার্টমেন্ট অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠন করা হয় এবং স্কুল পরিদর্শন ও গ্র্যান্ড ইন এইড প্রথা প্রবর্তন করা হয়। শিক্ষা বিভাগের প্রধান ছিলেন জনশিক্ষা পরিচালক, ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন, যাকে সংক্ষেপে বলা হতো ডিপিআই। তার অধীনে একজন দক্ষ স্কুল ও কলেজ পরিদর্শক ছিল। তাদের দায়িত্ব ছিল শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা, ব্যবস্থাপনা, শিক্ষাদান সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ দান এবং শিক্ষার সামগ্রিক উন্নয়ন সম্পর্কে সরকারকে অবহিত করা। জনশিক্ষা পরিচালকগণ স্ব স্ব প্রদেশের শিক্ষার অগ্রগতি সম্বন্ধে সরকারের নিকট বার্ষিক রিপোর্ট পেশ করতেন। উডের ডেসপ্যাচ 1854 খ্রিস্টাব্দ লন্ডন বিশ্ববিদ্যালয়ের অনুসরণে কলিকাতা, মাদ্রাজ এবং বম্বে প্রভৃতি স্থানে উচ্চশিক্ষার জন্য একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়েছিল। বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্বে থাকবে চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর এবং সরকার মনোনীত ফেলোদের নিয়ে গঠিত সিনেট। বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার বিষয়বস্তু ও শিক্ষার মান নির্ধারণ, ডিগ্রি ও ডিপ্লোমা প্রদানের জন্য পরীক্ষা গ্রহণের যাবতীয় দায়িত্ব পালন করবে। উডের ডেসপ্যাচের 1854 খ্রিস্টাব্দ সুপারিশ অনুযায়ী 1857 খ্রিস্টাব্দ কলিকাতা, মাদ্রাজ ও বম্বে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ইংল্যান্ডের রানীর ভারতের ক্ষমতা গ্রহণ ও শিক্ষা কার্যক্রম। বিদেশি শাসন থেকে ভারতকে মুক্ত করবার জন্য 1857 সালে ঘটে গেল সিপাহী যুদ্ধ বা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। সিপাহীদের প্রচেষ্টা ব্যর্থ হবার সঙ্গে সঙ্গে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হল। ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া নিজ হাতে ভারতের শাসনভার গ্রহণ করলেন। মহারানীর ঘোষণা অনুসারে প্রথম ভারত সচিব নিযুক্ত হলেন লর্ড স্ট্যানলি। লর্ড স্ট্যানলি ডেসপ্যাচ 1859 ঘোষণা করলেন যে শাসক পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষানীতির পরিবর্তনের কোনো কারণ নেই, তবে প্রাথমিক শিক্ষা প্রসঙ্গে প্রাথমিক শিক্ষকদের যোগ্যতা বৃদ্ধির জন্য অধিক সংখ্যক শিক্ষণ প্রতিষ্ঠান স্থাপন, সরকার কর্তৃক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং প্রাথমিক শিক্ষা প্রসারের দায়িত্ব গ্রহণ এবং প্রাথমিক শিক্ষার ব্যয় সংকুলনের জন্য বাধ্যতামূলক আঞ্চলিক শিক্ষা কর ধার্যের উপর তিনি গুরুত্ব প্রদান করেন। কাজেই শাসক পরিবর্তন হলেও শিক্ষা পরিচালন ও পরিশাসন কাঠামো পূর্বের মতোই রয়ে গেল। এই কাঠামো ভারতের শিক্ষা কমিশন বা হান্টার কমিশন 1882 রিপোর্ট কার্যকরী করার পূর্ব পর্যন্ত কার্যকরী ছিল। প্রাথমিক শিক্ষা জেলা বা মিউনিসিপ্যাল বোর্ড কর্তৃক পরিচালনার প্রস্তাব ও স্কুল বোর্ড গঠন। হান্টার কমিশন প্রাথমিক শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে বলেন যে কোনো জাতীয় শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক শিক্ষার বিস্তার ও উন্নয়নের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া কর্তব্য। তাই প্রাথমিক শিক্ষা পরিচালনকে গণমুখী করতে কমিশন সুপারিশ করে যে প্রাথমিক শিক্ষা বিস্তার ও পরিচালনার দায়িত্ব জেলা বোর্ড বা মিউনিসিপ্যাল বোর্ড এর হাতে থাকবে। এইসব আঞ্চলিক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্ব স্ব এলাকায় স্কুল বোর্ড গঠন করবে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নিজে অথবা নিজেদের গঠিত স্কুল বোর্ড নিজ নিজ এলাকায় প্রাথমিক শিক্ষার উন্নয়নের ব্যবস্থা নিবে। এই জন্য নতুন স্কুল স্থাপন করে অথবা পুরাতন স্কুলগুলির উন্নয়নের ব্যবস্থা করবে। শিক্ষা বিভাগ কর্তৃক পরিচালিত প্রাথমিক বিদ্যালয়গুলি পরিচালনার দায়িত্ব এই বোর্ডের হাতে ন্যস্ত করা হবে। কিন্তু কমিশন যে আশা করে প্রাথমিক শিক্ষা পরিচালনার দায়িত্ব আঞ্চলিক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের উপর অর্পণ করতে চেয়েছিল তা ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল, কারণ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহের অভিজ্ঞতার অভাবে শিক্ষা বোর্ডগুলি দেশের প্রাথমিক শিক্ষার উন্নতি বিধান করতে ব্যর্থ হয়। মুসলিম পরিদর্শক নিয়োগের সুপারিশ। তৎকালীন ভারতে মুসলমান সম্প্রদায় শিক্ষায় অনগ্রসর ছিল বলে কমিশন সরকার থেকে মুসলিম স্কুলগুলিকে সাহায্য, ছাত্রদের বৃত্তি ও বিনা বেতনে শিক্ষালাভের সুযোগ দেওয়ার সুপারিশ করে। এছাড়া মুসলিম অধ্যুষিত অঞ্চলে নিম্ন ও মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠা ও মুসলমান পরিদর্শক নিযুক্ত করার সুপারিশ করা হয়। পাঠোত্তর মূল্যায়ন 5-2 বহু নির্বাচনী প্রশ্ন 1। কোন শিক্ষা পরিকল্পনায় ভারতে প্রথমবারের মতো 3টি বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা বলা হয়েছিল? 3টি বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা বলা হয়েছিল 1 ক উড ডেসপ্যাচ এ। 2 ব্রিটিশ ভারতের প্রথম ভারত সচিব হিসেবে কে নিযুক্তি পান? ব্রিটিশ ভারতের প্রথম ভারত সচিব হিসেবে নিযুক্ত পেয়েছিলেন লর্ড
স্ট্যানলি। 2 এর গ। 3 ভারতের প্রথম ভারত সচিব প্রাথমিক শিক্ষার ব্যয়ের জন্য কোন ধরনের কর ধার্যের কথা বলেছিলেন? 3 এর খ বাধ্যতামূলক আঞ্চলিক শিক্ষা কর। সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন 1 কোন 5টি প্রদেশে শিক্ষা বিভাগ গঠন করা হয়েছিল? 2 প্রাদেশিক শিক্ষা বিভাগের প্রধান কর্তব্য কী ছিল? 3 কত সালে কলিকাতা, মাদ্রাজ ও বোম্বে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? রচনামূলক প্রশ্ন 1 19 শতকের দ্বিতীয়ার্ধে ভারতের শিক্ষা ব্যবস্থা কিভাবে পরিচালিত হয়েছে তার একটি বিবরণ দিন। পাঠ 5 এর 3 20 শতকে ব্রিটিশ ভারতে শিক্ষায় প্রশাসনিক প্রেক্ষিত। অ্যাডমিনিস্ট্রেটিভ কনটেক্সট অফ এডুকেশন 20th century in British India। উদ্দেশ্য এই পাঠ শেষে আপনি 20 শতকের উপনিবেশিক ভারতে শিক্ষা ব্যবস্থায় কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের ধারা ব্যাখ্যা করতে পারবেন। দ্বৈত শাসন ব্যবস্থায় ভারতে শিক্ষা প্রশাসনের জটিলতার বিষয়টি বর্ণনা করতে পারবেন। 1935 সালের ভারত শাসন আইনে প্রাদেশিক স্বায়ত্তশাসন অনুমোদনের ফলে প্রাদেশিক সরকারের শিক্ষা বিষয়ক দায়িত্ব বর্ণনা করতে পারবেন। 20 শতক 20 শতকে ব্রিটিশ শাসিত ভারতীয় উপমহাদেশের শিক্ষা ব্যবস্থায় দুটি ধারা লক্ষ্য করা যায়। প্রথম ধারাটি কেন্দ্রীকরণের ধারা 1900 থেকে 1919, আর দ্বিতীয় ধারাটি ছিল বিকেন্দ্রীকরণের ধারা 1919 থেকে 1947। এ শতকের প্রথম ভাগে বঙ্গভঙ্গ তথা স্বদেশী আন্দোলন 1905 থেকে 1911 এবং খিলাফত অসহযোগ আন্দোলন 1919 থেকে 1922 এর সময় শিক্ষাকে সরকারি নিয়ন্ত্রণে আনার বিরুদ্ধে আন্দোলনের ফলে শিক্ষাক্ষেত্রে ক্ষমতার বিকেন্দ্রীকরণের নীতি গৃহীত হয়। 1919 সালে কাউন্সিল অ্যাক্ট এর ধারা অনুযায়ী শিক্ষা প্রাদেশিক দ্বৈত শাসনের অধীনে এসে পড়ে। পরবর্তীকালে ভারত শাসন আইন 1935 অনুসারে শিক্ষা প্রাদেশিক স্বায়ত্তশাসনের অন্তর্ভুক্ত হয়। ভারতীয় শিক্ষা কমিশনের আন্ডার কমিশন 1882 সুপারিশ অনুযায়ী শুধুমাত্র সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক বিদ্যালয়গুলো শিক্ষা বিভাগ কর্তৃক নিয়ন্ত্রিত হতো। এই ব্যবস্থা 1882 থেকে 1902 পর্যন্ত বলবৎ ছিল। 1904 খ্রিস্টাব্দ সরকারের শিক্ষানীতি বিষয়ক প্রস্তাবে গভর্নমেন্ট রেজুলেশন অফ এডুকেশন পলিসি অফ 1904 এই নীতির পরিবর্তন করা হয়। এই প্রস্তাবে সরকারি ও বেসরকারি উভয় প্রকার বিদ্যালয়কে শিক্ষা বিভাগ কর্তৃক নিয়ন্ত্রণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সেই নীতি অনুযায়ী বিদ্যালয় অনুমোদনের শর্তাদিও স্থির করা হয়। শর্তগুলো বিশ্ববিদ্যালয় আইনের কলেজ অনুমোদনের শর্তাদির মতো ছিল। কেবলমাত্র অনুমোদিত বিদ্যালয়গুলো গ্র্যান্ট ইন এইড লাভ করত। এতদ্ব্যতীত যেসব বিদ্যালয়ের ছাত্র ম্যাট্রিকুলেশন পরীক্ষায় অংশগ্রহণ করত সেসব বিদ্যালয় শিক্ষা বিভাগের অনুমোদনের সাথে যে বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা দিত সেই বিশ্ববিদ্যালয়ে থেকে অনুমোদন নিতে হতো। ফলে বিশ্ববিদ্যালয়গুলোর উপর দুই প্রকারের অনুমোদন প্রথার প্রবর্তন হয়। প্রথম শিক্ষা বিভাগের, দ্বিতীয় বিশ্ববিদ্যালয়ের। পূর্বে বিশ্ববিদ্যালয় ও শিক্ষা বিভাগের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। বিশ্ববিদ্যালয়গুলোতে বিদ্যালয় পরিদর্শনের ব্যবস্থা না থাকায় অসুবিধার সৃষ্টি হতো। এই যুগ্ম অনুমোদন প্রথার প্রবর্তনের ফলে কিছুটা সুবিধা হয়। শিক্ষা বিভাগ কর্তৃক অনুমোদিত বিদ্যালয়গুলো নিম্নবর্ণিত সুযোগ সুবিধা লাভের অধিকারী ছিল: সরকারি গ্র্যান্ট ইন এইড লাভ, সরকারি পরীক্ষাগুলোতে ছাত্র প্রেরণ এবং সরকারি ছাত্রবৃত্তিভোগী ছাত্রদের গ্রহণ। নতুন প্রশাসনিক ব্যবস্থায় যাতে অধিক সংখ্যক বিদ্যালয় অনুমোদন গ্রহণে উৎসাহিত হয় সে উদ্দেশ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অধিক পরিমাণে গ্র্যান্ট ইন এইড অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর সঙ্গে অনুমোদনের শর্তগুলো সঠিকভাবে প্রতিপালিত হচ্ছে কিনা সেসব বিষয়ে দেখাশোনা করার জন্য একদল পরিদর্শক নিয়োজিত ছিল। পরিদর্শকদের প্রতি নির্দেশ ছিল তারা শুধু শিক্ষার ফলাফলেরই বিচার করবে না, শিক্ষা পদ্ধতি সম্পর্কেও উপদেশ দিবেন। এতদ্ব্যতীত অনুমোদনবিহীন বিদ্যালয়গুলোকে পরোক্ষভাবে শিক্ষা বিভাগ কর্তৃক নিয়ন্ত্রণের উদ্দেশ্য অননুমোদিত বিদ্যালয়ের ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে অনুমোদিত বিদ্যালয়ে ভর্তির উপর কঠোর নিষেধাজ্ঞা ছিল। এতে অননুমোদিত বিদ্যালয়গুলোর মর্যাদা ও কর্মক্ষমতা বিশেষভাবে খর্ব হয়। ডাইরেক্টর জেনারেল অফ এডুকেশন 1904 খ্রিস্টাব্দ শিক্ষা পলিসির প্রশাসনিক কাঠামোর নতুন সংযোজন হল ডাইরেক্টর জেনারেল অফ এডুকেশন পদের সৃষ্টি। ইতিপূর্বে উরের ডেসপ্যাচের 1854 সুপারিশ মতে প্রাদেশিক শিক্ষা বিভাগের ডিপার্টমেন্ট অফ পাবলিক ইনস্ট্রাকশন
সৃষ্টি করা হয়েছিল, কিন্তু বিভিন্ন প্রদেশের শিক্ষা বিভাগের মধ্যে সংযোগ এবং কার্যক্রমের সমন্বয় সাধনের কোনো ব্যবস্থা ছিল না। প্রাদেশিক শিক্ষা বিভাগসমূহের মধ্যে সমন্বয় সাধনের জন্য কেন্দ্রীয় সরকারের অধীনে ডাইরেক্টরেট জেনারেল অব এডুকেশন পদটি সৃষ্টি করা হয়। ব্রিটিশ সরকার কর্তৃক ভারতে দায়িত্বশীল স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রবর্তনের প্রতিশ্রুতির ফলে ভারতবাসী প্রথম বিশ্বযুদ্ধে সর্বতোভাবে ব্রিটিশ সরকারকে সহযোগিতা প্রদান করেছিল। এতৎসত্ত্বেও ব্রিটিশ সরকার জাতীয় আন্দোলন দমনের জন্য কঠোর মনোভাব অবলম্বন করলে ভারতবাসী বিক্ষোভে ফেটে পড়ে। এই বিক্ষোভকে প্রশমিত করার মানসে ভারত সচিব মন্টেগু ভারতে আসেন। তিনি এবং ভারতের তৎকালীন বড়লাট চেমসফোর্ড যুক্তভাবে এক রিপোর্ট পেশ করেন। এই রিপোর্টের আলোকে ব্রিটিশ পার্লামেন্টে ভারত সংস্কার আইন 1919 প্রবর্তন করা হয়, যা মন্টেগু-চেমসফোর্ড সংস্কার নামে খ্যাত। এই আইন অনুযায়ী বড়লাটের শাসন পরিষদে 2 জন ভারতীয় সদস্য অন্তর্ভুক্ত করা হয়। এ সঙ্গে সমগ্র ভারতের আইন প্রণয়নের উদ্দেশ্যে 2 পরিষদ বিশিষ্ট কেন্দ্রীয় আইনসভার সৃষ্টি করা হয়। দ্বৈত শাসন ব্যবস্থায় শিক্ষা হস্তান্তরিত বিভাগের অন্তর্ভুক্তিকরণ। মন্টেগু-চেমসফোর্ড সংস্কারের প্রাদেশিক বিষয়ে যে শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল তাকে দ্বৈত শাসন বা ডায়ার্কি নামে অভিহিত করা হয়। এই আইনে প্রাদেশিক সরকারের শাসনাধীন বিষয়গুলোকে সংরক্ষিত বিভাগ রিজার্ভড এবং হস্তান্তরিত বিভাগ ট্রান্সফার্ড এই 2 ভাগে ভাগ করা হয়েছিল। শিক্ষা ছিল হস্তান্তরিত বিভাগের অন্তর্ভুক্ত, আর গভর্নরের শাসন পরিষদের সদস্যদের অধীনে ছিল সংরক্ষিত বিভাগগুলো। হস্তান্তরিত বিভাগগুলো পরিচালনা করতেন দায়িত্বশীল মন্ত্রী, গভর্নর প্রাদেশিক ব্যবস্থাপক সভার সদস্যদের মধ্য থেকে মন্ত্রী নিয়োগ করতেন। মন্ত্রীগণ তাদের কর্মকাণ্ডের জন্য ব্যবস্থাপক সবার কাছে দায়ী থাকতেন। ভারতীয় ও অ্যাংলো ইন্ডিয়ান প্রতিক্রিয়া। শিক্ষা বিভাগের হস্তান্তরে ভারতীয় ও অ্যাংলো ইন্ডিয়ানদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অ্যাংলো ইন্ডিয়ান ইউরোপিয়ান সম্প্রদায় শুরুতেই আপত্তি উত্থাপন করে বলে যে ভারতীয়দের হাতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে। প্রাদেশিক সরকারগুলো এ ব্যাপারে বিভিন্ন মতামত ব্যক্ত করে। সংযুক্ত প্রদেশ ইউপি ব্যতীত কোনো প্রাদেশিক সরকার শিক্ষাকে সম্পূর্ণরূপে হস্তান্তরিত করার পক্ষে ছিল না। ভারত শাসন আইন 1919 ও ভারতের শিক্ষা ব্যবস্থা। ভারত শাসন আইন 1919-এ অ্যাংলো ইন্ডিয়ান এবং ইউরোপিয়ানদের শিক্ষা এবং কিছু কিছু অঞ্চলের শিক্ষা ব্যবস্থা, যেমন বাংলা প্রদেশে পার্বত্য চট্টগ্রাম ও দার্জিলিং প্রাদেশিক কিন্তু সংরক্ষিত রেখে অবশিষ্ট শিক্ষা ব্যবস্থাকে হস্তান্তরিত বিষয়রূপে গণ্য করেছিল। কেন্দ্রীয় সরকারের শাসনাধীন অঞ্চলের শিক্ষা বেনারস, আলিগড় প্রভৃতি সর্বভারতীয় বিশ্ববিদ্যালয় এবং দেশীয় রাজাদের সন্তানদের জন্য নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নিজের নিয়ন্ত্রণে রাখে। ফলে সরকারি শিক্ষা ব্যবস্থা কিছুটা সংরক্ষিত, কিছুটা হস্তান্তরিত, আবার কিছুটা কেন্দ্রীয় শাসনাধীনে হয়ে শিক্ষা ব্যবস্থায় প্রশাসনিক সংকট দেখা দেয়। দ্বৈত শাসনে শিক্ষায় সমস্যা। নির্বাচিত মন্ত্রীগণ শিক্ষা বিভাগের দায়িত্ব গ্রহণ করে প্রথমেই অর্থনৈতিক বাধার সম্মুখীন হন, কারণ অর্থ ছিল সংরক্ষিত বিভাগের অন্তর্ভুক্ত। মন্ত্রীদের শিক্ষার উন্নয়নের জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে ধর্ণা দিতে হতো অর্থ বিভাগে। সেখান থেকে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা সহজলভ্য ছিল না। ফলে শিক্ষা প্রসারের জন্য কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ সম্ভব হতো না। এমনকি অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সাহায্যের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করাও খুব কঠিন কাজ ছিল। শিক্ষা বিভাগে প্রশাসনিক জটিলতা। শিক্ষা বিভাগ পরিচালনায় মন্ত্রীদের ক্ষমতা খুবই সীমিত ছিল। শিক্ষা বিভাগের প্রধান পদে অধিষ্ঠিত ছিলেন ইউরোপিয়ান আইইএস ইন্ডিয়ান এডুকেশন সার্ভিস অফিসারগণ। তারা ভারতীয় মন্ত্রীদের পাত্তা দিতে চাইতেন না। মন্ত্রীদের হাতে ছিল শিক্ষা সংক্রান্ত নীতি নির্ধারণের ক্ষমতা, আর এইসব নীতি বাস্তবায়নের ভার ছিল শিক্ষা বিভাগের। এ দুইয়ের মধ্যে সমন্বয়ের অভাবে শিক্ষা কার্যক্রম ব্যাহত হতো। শিক্ষা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের অসহযোগিতা ও বিরূপ মনোভাবের ফলে উদ্ভূত অস্বাভাবিক পরিস্থিতি দূর করার লক্ষ্যে লি কমিশনের সিদ্ধান্ত মোতাবেক 1924 খ্রিস্টাব্দ থেকে শিক্ষা বিভাগের জন্য আইইএস অফিসার পদে নিয়োগদান বন্ধ ছিল। কিন্তু শিক্ষা বিভাগে যতদিন পর্যন্ত প্রাক্তন আইএস অফিসারগণ ছিলেন ততদিন পর্যন্ত মন্ত্রীগণ পর্যাপ্ত ক্ষমতা ব্যবহার করতে পারেননি। এ সমস্যা আর এক নতুন দ্বৈত শাসনরূপে শিক্ষা ব্যবস্থা পরিচালনাকে জটিলতর করে তুলেছিল। কেন্দ্রীয় সরকারের উদাসীনতা ও হার্টগ কমিটির মন্তব্য। দ্বৈত শাসন ব্যবস্থায় শিক্ষা প্রাদেশিক সরকারের বিষয় হিসেবে নির্ধারিত হওয়ায় কেন্দ্রীয় সরকার শিক্ষা বিষয়ক দায়িত্ব থেকে নিজেকে মুক্ত করে নিয়েছিল।
কেন্দ্রীয় সরকারের তহবিল থেকে শিক্ষার জন্য পূর্বে যে অর্থ প্রদান করা হতো তা হঠাৎ করে বন্ধ করে দেওয়ায় শিক্ষা প্রসারের ক্ষেত্রে অর্থ সংকট দেখা দেয়। শিক্ষার ব্যাপারে কেন্দ্রীয় সরকারের এ উদাসীনতাকে হার্টগ কমিটি, সাইমন কমিশন 1927 এর শিক্ষা বিষয়ক উপকমিটি, এ কমিটি ভারতের শিক্ষার বিভিন্ন দিক তদন্ত করে 1929 সালে রিপোর্ট পেশ করেছিল, যা ভারতের শিক্ষার ইতিহাসে হার্টগ রিপোর্ট নামে খ্যাত। অত্যন্ত পরিতাপের বিষয় বলে বর্ণনা করেছিলেন। হার্টগ কমিটি প্রাদেশিক সরকারগুলোকে অর্থ এবং পরামর্শ দিয়ে শিক্ষা বিস্তারে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেন। কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা বোর্ড গঠন। 1921 সালে বিভিন্ন প্রদেশের শিক্ষা প্রচেষ্টার সমন্বয় সাধনের উদ্দেশ্যে কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা বোর্ড, সেন্ট্রাল অ্যাডভাইজরি বোর্ড অব এডুকেশন গঠন করা হয়। এ বোর্ডের দায়িত্ব ছিল প্রাদেশিক শিক্ষা সমন্বয় সাধন এবং প্রয়োজনীয় উপদেশ ও পরামর্শ প্রদান করা। 2 বছর পর এরূপ একটি প্রয়োজনীয় প্রতিষ্ঠানকে ব্যয় সংকোচনের অজুহাতে বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে প্রাদেশিক শিক্ষা ব্যবস্থা পরস্পর বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন প্রদেশে বিভিন্ন নীতি অনুসরণ করতে থাকে। সর্বভারতীয় শিক্ষা সমস্যাগুলো সমাধানের সম্ভাবনার পথ রুদ্ধ হয়ে গেল। উপনিবেশিক সরকার এখানে ক্ষান্ত হয়নি। শিক্ষা বিভাগের মতো গুরুত্বপূর্ণ বিভাগকে রাজস্ব ও কৃষি বিভাগের সাথে সংযুক্ত করে দেওয়ায় এ বিভাগের পূর্ব গুরুত্ব রইল না। অতঃপর ব্যুরো অব এডুকেশন বন্ধ করে দিয়ে সরকার চরম উদাসীনতার পরিচয় দেয়। পরবর্তী সময়ে হার্টগ কমিটির সুপারিশে 1935 খ্রিস্টাব্দ কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা বোর্ড, সেন্ট্রাল অ্যাডভাইজরি বোর্ড অব এডুকেশন এবং 1937 খ্রিস্টাব্দ ব্যুরো অব এডুকেশন কে পুনর্গঠন করা হয়েছিল। প্রাদেশিক সরকারের হাতে শিক্ষা পরিচালন ব্যবস্থা। 1935 সালের ভারত শাসন আইনে শিক্ষা পুরোপুরি প্রাদেশিক সরকারের আওতাভুক্ত হয়। এ আইনে প্রাদেশিক শাসন ক্ষেত্রে সংরক্ষিত ও হস্তান্তরিত বলে কোনো ভেদ থাকল না। প্রাদেশিক মন্ত্রীগণ স্ব প্রদেশের শিক্ষার দায়িত্ব সম্পূর্ণভাবে গ্রহণ করে। কেন্দ্রীয় সরকার কলিকাতায় ইম্পেরিয়াল লাইব্রেরি, বর্তমানে ন্যাশনাল লাইব্রেরি, ইন্ডিয়ান মিউজিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং ইম্পেরিয়াল ওয়ার মিউজিয়াম সহ কেন্দ্র পরিচালিত এরূপ অন্যান্য জাতীয় প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। এছাড়া সামরিক বিভাগের শিক্ষা, আলিগড় ও বেনারস বিশ্ববিদ্যালয়, ঐতিহাসিক সৌধসমূহের সংরক্ষণ, প্রাচীন নথিপত্র, প্রত্নতত্ত্ব বিভাগ এবং কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষা কেন্দ্রীয় সরকারের দায়িত্বে ছিল। উল্লেখিত কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিষয়গুলো ব্যতীত শিক্ষা সংক্রান্ত অন্য সকল বিষয়ের দায়িত্ব প্রাদেশিক সরকার গ্রহণ করেছিল। ইউরোপীয় এবং অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের শিক্ষা ও সংরক্ষিত বিভাগের অধীন রইল না। ভারত শাসন আইন 1935 প্রবর্তনের ফলে প্রাদেশিক মন্ত্রীগণ শিক্ষার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে শিক্ষা প্রসারের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা সহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণের সুযোগ পায়। এ সময়ে কংগ্রেস শাসিত প্রদেশসমূহে বুনিয়াদী শিক্ষা, নিরক্ষরতা দূরীকরণ, বয়স্কদের শিক্ষা এবং হরিজনদের শিক্ষার ব্যবস্থা করা হয়। কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা বোর্ডের, সেন্ট্রাল অ্যাডভাইজরি বোর্ড অব এডুকেশন এর সুপারিশে কেন্দ্রে 1945 খ্রিস্টাব্দ 1 সেপ্টেম্বর থেকে শিক্ষা একটি স্বতন্ত্র বিভাগে পরিণত হয়। এটি ছিল সর্বভারতীয় শিক্ষা পরিকল্পনার সুষ্ঠু রূপায়ণের জন্য কেন্দ্রে একটি শক্তিশালী বিভাগ। পাঠোত্তর মূল্যায়ন 5-3 বহু নির্বাচনী প্রশ্ন। 1. ব্রিটিশ ভারতে 20 শতকে কয়টি ধারায় শিক্ষা পরিচালিত হয়েছিল? ক. 2টি ধারায়। প্রথম মহাযুদ্ধে ভারতবাসী কেন ব্রিটিশ সরকারকে সহযোগিতা প্রদান করেছিল? 2 খ. ব্রিটিশ সরকার কর্তৃক ভারতে দায়িত্বশীল স্বায়ত্তশাসন প্রবর্তনের প্রতিশ্রুতি দেওয়ার কারণে। 3. কত সালে ব্যুরো অব এডুকেশনকে পুনর্গঠিত করা হয়েছিল? 3 গ. 1937 সালে। সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন। 20 শতকে ব্রিটিশ ভারতের শিক্ষা ব্যবস্থায় পরিচালিত ধারাগুলো কি কি? 2. কোন প্রস্তাবে ও কত সালে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলো শিক্ষা বিভাগ কর্তৃক নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? 3. যুগ্ম অনুমোদন প্রথা কি? 4. অনুমোদন ব্যতীত বিদ্যালয়গুলো কি কি সুযোগ লাভ করত? 5. ডাইরেক্টর জেনারেল অব এডুকেশন পদটি কি কারণে সৃষ্টি করা হয়েছিল? 6. ভারত সংস্কার আইন 1919 এ প্রাদেশিক সরকারের বিষয়গুলোকে কত ভাগে বিভক্ত করা হয়েছিল এবং কি কি? শিক্ষা কোন বিভাগের অন্তর্ভুক্ত ছিল? 7. দ্বৈত শাসন ব্যবস্থায় মন্ত্রীগণ শিক্ষা ব্যবস্থা পরিচালনায় কি ধরনের বাধার সম্মুখীন হতেন? 8. কি কারণে প্রথম কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা গঠন করা হয়েছিল? 9. কোন কোন শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান কেন্দ্রীয় সরকারের অধীনে ছিল? 10. কোন
আইনে প্রাদেশিক মন্ত্রীগণ শিক্ষার সম্পূর্ণ দায়িত্ব হাতে পায়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রচনামূলক প্রশ্ন ১। ১৯০৪ খ্রিস্টাব্দ শিক্ষানীতি বিষয়ক প্রস্তাবের উল্লেখপূর্বক দ্বৈত শাসন ব্যবস্থায় শিক্ষা প্রশাসনের বিভিন্ন দিক পর্যালোচনা করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ২। উপনিবেশিক ভারতের শিক্ষা ব্যবস্থা কেন্দ্রীয় ব্যবস্থাপনা থেকে কিভাবে বিকেন্দ্রীভূত হয় তা বর্ণনা করুন। থ্যাঙ্কস ফর পেশেন্ট লিসেনিং। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।